আমজাদের তীর্যক কণ্ঠ দরজা ভেদ করে ওপারে পৌঁছালো। মায়া হোঁচট খাওয়ার মতো আতঙ্কে আটকে উঠল। ব্যস্ত পায়ে মীরের কাছে গেল। পাশে বসে মীরকে ডাকলো। সাড়া নেই। মুখে স্পর্শ করলে হয়তো জেগে উঠবে। কিন্তু মীরের শরীরে মায়া স্পর্শ করতে ইতস্তত বোধ করলো। হাতটি গালের কাছে নিল। কাঁপছে। মীরকে জাগাতে হলে তার শরীরে স্পর্শ করা দরকার। দ্বিধাবোধ এর ক্লান্ত হাতটি মীরের গালে স্পর্শ করেই দিল। মলিন কণ্ঠে ডাকলো, মীরকে। কোনো সাড়া নেই। মীরের গোর এত তাড়াতাড়ি কাটবে না, মায়া নিশ্চিত হলো। অন্যদিকে আমজাদ তাকে ডেকেই হয়রান। মায়ের কিছু হলো বলে সে একটু আধটু ইতিমধ্যে ভাবা শুরু করেছে। মায়া মীরকে ছেড়ে ঘরের মূল দরজার কাছে এগোলো। কি করবে ভাবছে। মস্তিষ্কে ভয়াবহ চাপ প্রয়োগ করলো। তেমন কোনো উপায় পেল না। সেকেন্ড কয়েক এরকম চুপচাপ থেকে মুখের অভিব্যক্তি ঘুম ঘুম ভাব আনলো। যেন সবেই তার ঘুম ভেঙেছে। বুদ্ধি করে ঘরের আলো নিভিয়ে দিল। এরপর দরজা অর্ধেক খুলল। দরজা থেকে হাত সরালো না। আমজাদ বলল, এতক্ষণ কেন লাগলো দরজা খুলতে? ঘুমিয়ে পড়েছিলাম। শরীর খারাপ লাগছে? কি হয়েছে? কখন থেকে খারাপ লাগছে? কাউকে ডাকবি তো? আমজাদ ব্যস্ত হয়ে উঠলেন। মায়া তাকে উত্তেজিত হতে বারণ করলো। বাবা, সামান্য শরীর ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়েছি। তুমি চিন্তা করো না। তুমি এখন এখানে? আমজাদ থেমে থেমে বললেন, তোর কথা খুব মনে পড়ছিল। সে ছোট্ট মায়া আজ কত বড় হয়ে গেছে। দুদিন পর সে পরের বাড়ি চলে যাবে। ঘর সংসার সামলাবে, ভাবতেই অবাক লাগছে। আমজাদের চোখে জল। তার অসহায় মুখখানি দেখে মায়ের চোখেও জল ভরে উঠল। তবুও দরজা থেকে সরে দাঁড়ালো না। আমজাদ নিজের চোখের জল আড়াল করে বলল, ঘরের ভিতরে চল, বসে বসে কথা বলি। মায়া হঠাৎ করে উচ্চস্বরে না বলে উঠল। নিমিষেই গলা নামিয়ে ফেলল। আমতা আমতা করে বলল, আসলে বাবা, এখন আমি আবার ঘুমাবো। খুব ঘুম পেয়েছে। এরপর থেকে তো ব্যস্তই থাকতে হবে। কিসের ব্যস্ততা? তোর কাজ শুধু বউ সাজা। বাকি কাজ করার জন্য লোকের অভাব নেই। তুই শুধু আরাম আয়েশ করবি। মায়ের ইচ্ছে করছে না আমজাদের সাথে কথা বলার। কি বলবে? কোনো শব্দ সে তৈরি করতে পারছে না। প্রতিটি মানুষের সাথে কথা বলার আলাদা অনুভূতি দরকার। তেমনি নিজের বাবার সাথে কথা বলারও অনুভূতি দরকার। আপাতত সে অনুভূতি সৃষ্টি করতে পারছে না ভয়ে। আমজাদ জোর করে ঘরে ঢুকে পড়লে সর্বনাশ। মায়ের চোখে ভয় আমজাদ লক্ষ্য করলেন। এবং বললেন কিঞ্চিত বিস্ময়কর হয়ে, তুই কোনো কারণে ভয় পেয়ে আছিস? না তো। তাহলে তোর চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? ঘুম থেকে উঠলে চোখ মুখ এমনই দেখায়। তুমি যাও, পরে কথা বলবো। আমজাদ অবাক হলেন মায়ার আচরণে। মুখের ওপর কখনো মায়া এভাবে কথা মাঝপথে থামিয়ে যেতে বলে না। আজ মায়াকে বড্ড উদ্বিগ্ন দেখালো। আমজাদ চোখ ছোট করে মায়ার ঘরের দিকে উকি দিয়ে দেখার চেষ্টা করলেন। মায়া হাতের সাহায্যে দরজাটা আর একটু নিজের দিকে চাপাল। আমজাদ বললেন, তুই ঘরের আলো অব্দি নিভিয়ে দিয়েছিস, ভয় পাস না? না, আগে পেতাম, এখন আর পাই না, বলে মায়া ডুব গিলল। একবার মেঝেতে একবার চোখ তুলে আমজাদের দিকে তাকালো। আমজাদ আর কথা বাড়ালেন না। হঠাৎ বিয়ে হওয়ায় বোধহয় মেয়ের মাথায় খানিকটা সমস্যা হয়েছে ভেবে আমজাদ চলে যান। যেতে যেতে ভাবেন, মায়ের ঘরে এখন শালুককে পাঠাবেন। নিশ্চয়ই মায়ের কিছু হয়েছে বলে ওনার ধারণা। অন্যদিকে মায়া দরজা লাগিয়ে হাঁফ ছেড়ে বাঁচালো। দপ করে খাটের উপর বসলো। ঘরের বাল্ব না জ্বালিয়ে মোমবাতি জ্বালালো। কয়েকটি মোমবাতি জ্বালিয়ে দেওয়াতে সোনালি মৃদু আলো ছড়িয়েছে। মীরের মুখটা আবছা আলোতে ভেসে উঠল। মায়া দেখলো মুগ্ধতা নিয়ে। আমজাদের অধ্যায়ই শেষ নয়। শালুক অথবা অন্য কেউ আসবে বলে মায়ের ধারণা। একটু পরপর মায়ের কান খাড়া করে শোনার চেষ্টা করে কারোর পায়ের শব্দ। কেউ আসছে না। মীর কখনো মদ্যপান করে না, আজ করেছে। মায়া বিভ্রান্তি নিয়ে ভাবছে, সে কেন আজ খেলো? বোধহয় মোহিনীর সাথে ঝগড়াঝাটি হয়েছে। মায়ের নিচ থেকে ভেবে জবাব দিল, মীর বেঘুরে ঘুমোচ্ছে। মায়া পুনরায় বসে থেকে উঠে পায়চারি করছে। দ্য সাইলেন্ট ম্যানের বইটি থেকে মায়া জানতে পেরেছিল নেশার ঘোর থেকে একজন কিভাবে বেরিয়ে আসতে পারে। জড়িবুটি দিয়ে সুফিয়ান হায়দারের নেশার ঘোর কাটিয়েছিল। মায়ের মনে পড়তেই থমকে দাঁড়ায়। সেও এখন মীরের নেশা কাটাবে। তার জন্য তাকে ঘরের বাইরে যেতে হবে, ঝুঁকিপূর্ণ কাজ। তবু উপায় নেই, করতে হবে। রান্নাঘরে শালুক, শেফালি। মায়া কখনো রান্নাঘরে আসে না, আজ এসেছে। শালুক তাকে দেখে স্বভাবতই ভ্রু কুঁচকে ফেললেন। খুব সহজে তার এই ভ্রু কুঁচকানো মসৃণ হয় না। আজ তো হচ্ছেই না। মায়া গিয়ে শালুকের কাছে ঘেঁষে দাঁড়ালো।
তবে আবিষ্কার করছে কিছু বলার। বৈঠকখানায় থমাসন, তৃষ্ণা, শাহানারা এবং জয়ন্তন বেগম বসে আলোচনা করছেন। আমজাদ তাদের আড্ডার মাঝ থেকে একবার চোখ রান্নাঘরে ফেলল। মায়াকে রান্নাঘরে দেখে তিনিও কিঞ্চিৎ অবাক হলেন। তখন অদ্ভুত আচরণ করেছে, আর এখন রান্নাঘরে। বলেছিল ঘুমাবে, আর এখন এখানে। মায়া বরাবরই দুষ্ট। আজও হয়তো তেমনই কিছু করছে, যা তাকে কিছুটা হলেও স্তব্ধ করেছে। আমজাদ দৃষ্টি নামিয়ে এড়িয়ে গেল। মায়াকে উসখুস করতে দেখে শালুক বললেন, তুই হঠাৎ এখানে? কিছু চাই? শালুকের কঠিন গলার প্রশ্ন শুনে মায়া প্রথমে ভয়ে চুপসে গেল। এরপর বলল, আমার তেঁতুলের শরবত লাগবে। শালুকের ঠোঁট গোল হয়ে গেল মায়ের কথা শুনে। সে শেফালির সাথে চোখাচোখি করলেন। হাতে থাকা দুধের পাতিলটা চুলায় রেখে বললেন, এই সময় তেঁতুলের শরবত নিয়ে কি করবি? মায়া থমথমে মুখে জবাব দিল, লাগবে। সব কিছুর জন্য প্রশ্ন করতে হয় না, কিছু প্রশ্নের জবাব হয় না। ফটাফট উত্তর দিয়ে দিল মায়া। শালুক নির্বিকার ভাবে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। হঠাৎ মায়ের আচরণ বদলে যাওয়ার পিছনে সঠিক কারণ ব্যাখ্যা করতে পারলেন না। বললেন, তেঁতুলের শরবত, তাও রাতে? কি হয়েছে? শরীর খারাপ? বমি আসছে? মাথা ঘুরাচ্ছে? তুমিও তো বাবার মতো একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললে। যা বলছি জলদি দাও। শালুক কিছুটা ক্রোধের স্বরে বললেন, হঠাৎ তোর বেয়াদবি বেড়ে গেছে দেখছি। আর দুদিন পর বিয়ে, আর এখন তোর আদব কায়দা ঠিক হয়নি। শালুকের কণ্ঠ হাওয়ায় ভেসে গেল বৈঠকখানায়। আমজাদ শুনলেন শালুকের দমক। বৈঠকখানা থেকে তিনি শালুকের উদ্দেশ্যে বললেন, তুমি মেয়ের সাথে চেঁচাচ্ছ কেন? যা বলছে শুনলেই তো হয়। শালুকের জবাব আসে, আপনার প্রশ্রয় পেয়ে আজ মেয়েটার মুখে মুখে তর্ক শিখেছে। যেমন বাবা তেমনই তার মেয়ে। বাবার মেয়ে বাবার মতোই হব, বলল মায়া। তার কথা শুনে শেফালি হাসে। শালুক মায়ের দিকে তাকালো না। হাতের কাজ করতে করতে বললেন, তোদের বংশের সমস্যা, তেরা তেরা কথা বলা তোদের রক্তে মিশে গেছে। আমি এতটুকু বলতে মায়া তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, তুমি বলে এই সংসার করছো, অন্য কেউ হলে করতো না, তাই তো? বলে মায়া চাপা কণ্ঠে হাসে। শালুক জলজল চোখে তাকালো এবার মায়ার দিকে, ঘুরে শেফালিকে উদ্দেশ্য করে বলল, ওকে তেঁতুলের শরবত বানিয়ে দিই, নয়তো আমার আরো কথা শুনতে হবে। আমি শোনার জন্য প্রস্তুত মা, তুমি বলো, ভালোই লাগছে, খারাপ লাগছে না। মায়া আর শালুকের কথোপকথনে শুনে বৈঠকখানায় বসা আমজাদ হাসলেন নিঃশব্দে, বললেন, যেমন মা তেমনই মেয়ে। ঘড়ির কাঁটা তখন ঠিক 11টার কাছাকাছি। মায়া মিথ্যে বলে তখন তেঁতুলের শরবত এনেছে। শালুক সন্দেহের চোখে মায়ার দিকে দেখছিল বটে, কিন্তু অতিথিদের সামলানোর চক্করে পড়ে মায়ের ঘরে আর আসেনি। কিন্তু তাকে অনুসরণ করে বুলবুল। বুলবুল তার ঘরের সামনে গাপটি মেরে দাঁড়িয়ে আছে। মায়া মীরের পাশে বসে কিছু প্রহর ধরে মীরের সৌন্দর্য দেখল। মীর জেগে উঠলে নিশ্চয়ই এখন চলে যাবে। মায়া কখনো চায় না সে জেগে উঠুক, আবার চায় সে ঘুমাক। আর তার ঘুমন্ত মুখটা মায়া দেখুক। তেঁতুলের শরবত চামচের সাহায্যে মীরের মুখে দিল, পরপরে কয়েকবার শরবত দিল তার মুখে। সময় গুনছে, ঘড়ির কাঁটা গোল হয়ে থেমে থেমে ঘুরছে। মীরের নেশার গুড় বোধ হয় এখনই কেটে যাবে। মায়া ওদের আগ্রহে বসে আছে মীরের পাশেই। মায়া হামি তুলল, ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমানো ঝুঁকি তার জন্য। সে খুব কষ্টে জেগে রইল। মীরের নেশা কাটা সবেই শুরু হয়েছে। হাত পা নাড়াচ্ছে, মাথা এক কাত থেকে আরেক পাশে কাত করলো। মায়া এই সুযোগে মীরের খুব কাছ থেকে ডাকলো, মীর টিপ টিপ করে চোখের পাতা মেলে। মীর পুরোপুরি চোখের পাতা মেলে তাকালো। আবছা অন্ধকারে ঘরটা ছেয়ে আছে। প্রথমে সবকিছু অচেনা মনে হলো, এরপর এদিক ওদিক তাকাতেই চেয়ে মায়াকে দেখলো। তাকে দেখে শান্ত চোখে জিজ্ঞাসা করলো, তুমি আমার ঘরে কি করছো? তোমার চরিত্রের ঠিক নেই দেখছি। এই রাতে একটা ছেলের ঘরে এসেছো, তোমার কি মতলব কে জানে? মায়া মীরের মুখে এরকম কথা শুনে হেসে উঠল। তার হাসি বাঁধনহারা। মীর আবার জিজ্ঞেস করলো, হাসছো কেন? আগে বলো, এই রাতে আমার ঘরে কি করছো? শুনুন মশাই, আমি আপনার ঘরে নই, আপনি আমার ঘরে। মীর এবার পুনরায় ঘরের চারপাশে দেখলো, সত্যি এটা তার ঘর নয়। এরপর মনে পড়লো ঠিক ঘন্টা কয়েক আগের ঘটনা। সে মদ্যপান করে মায়ার ঘরে ঢুকেছিল, তার সাথে রং রং করে কথা বলেছিল। এরপর আর কিছু মনে নেই। মীর বলল, কেউ এসেছিল? না। আমার নেশার ঘোর কিভাবে কাটালে? তেঁতুলের শরবত দিয়ে। কিভাবে জানলে? দ্য সাইলেন্ট ম্যানের বইটি থেকে।
একদিন লেখক সুফিয়ান হায়দার এরকম নেশা করে ফারদিনাদের বাড়িতে ছিল। এরপর ফারদিনা তেঁতুলের শরবত দিয়ে তার নেশা কাটিয়েছিল। আজ তাহলে তুমি কিছু সময়ের জন্য ফারদিনা হয়ে উঠেছিলে। যাক, ভালোই হয়েছে। নয়তো তোমার সাথে এত সুন্দর সময় কাটাতে পারতাম না। এখন আপনি চলে যান। মায়া যেন মীরকে তাড়িয়ে দিচ্ছে। মীর বলল, 2 দিন পর এমনিতেই বিদেশে চলে যাব। আর তাড়িয়ে দিতে হবে না। তখন কিন্তু মনে পড়বে আমাকে। ছাই পড়বে। আপনাকে আর আমার মনে পড়বে না। যত দ্রুত আলিমনগর ছাড়বেন ততই আমার জন্য মঙ্গল। মেয়েদের বুক ফাটে, তবু মুখ ফাটে না। মনে পড়লেও বলবে না। তবুও আমি ধরে নিলাম তোমার আমাকে মনে পড়বে। আপনি ধরে নিলেই হবে। বলেই মুখ বেঁচে দিল মায়া। মীর মায়ার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। মায়া নড়েচড়ে ঠিক হয়ে বসলো। চোখ বাজ করে বলল, এভাবে দেখবেন না। বারে, এভাবে দেখলে কি হবে? 2 দিন পর তো দুলাভাই দেখবে। তার আগে শেষবারের মতো দেখে যাই। মায়া আর কিছু বলল না। মীর মোমবাতির আলোয় মায়াকে একবার, দ্বিতীয়বার ঘড়ির দিকে তাকিয়ে বলল, চলি আমি। বলে খাট থেকে নামলো। মায়া তাৎক্ষণিক বিড়বিড় করে বলল, অসভ্য। মীর ঝুঁকে মায়ার দিকে চেয়ে বলল, শোনো মেয়ে, বাচ্চা বলে আজ ছেড়ে দিলাম। নয়তো দেখতে আমি মীর কতটা অসভ্য হতে পারি। বলে মীর দরজা খুলে ঘর থেকে বের হতেই আড়ি পেতে থাকা বুলবুল ঠাস করে ঘরের মধ্যে পড়ে গেল। মায়া ও মীর হকচকিয়ে উঠল। বুলবুল কোনো ইতে মৃদু আঘাত পেল। শীতের সময় বলে সামান্য ব্যথায় কুকিয়ে উঠল। মায়া বুলবুলকে দেখে ভয়ে আধমরা হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ডুব দিলে গলা ভিজালো। তখনই মীরকে হুট করে ঘর থেকে বের হতে বারণ করবে ভেবেও বলে যায় মীরের উল্টাপাল্টা কথার জন্য। সে বিছানা থেকে নেমে দাঁড়ালো। কাপা গলায় বুলবুলকে বলল, বুলবুল ভাই, তুমি এই সময়ে এখানে? বুলবুল হি হি করে হেসে বলল, আমি কিছু দেখিনি, আর কিছু শুনিও নি। মীর বলল, তুমি কিছু দেখোনি আর শোনোনি মানে? কিছু করলে আর কিছু বললে নিশ্চয়ই দেখতে আর শুনতে। মায়া মীরকে দেখলো। কিসব বলছে লোকটা, মুখে বিচ্ছে না অব্দি। সে মনে মনে মীরকে আবার গালি দিল। বুলবুল মেঝে থেকে উঠে দাঁড়ালো। প্রথমে তাকালো মায়া, এরপর মীরকে ক্ষীণ চোখে দেখে বলল, আপনারা এই ঘরে এতক্ষণ কি করছিলেন? তুমি যা ভাবছ তা না ভাই। মায়া কথা শেষ করার আগেই বুলবুলের কাঁধে হাত রেখে মীর বলল, হুঁ বুলবুল ভাই, তুমি যা ভাবছ সেটাই। বুলবুলের চোখ এবার কাস্তে বড় হলো। মুখে হাসি আরো গাঢ় হলো। এই হাসির কারণ মায়া খুঁজে পেল না। সে শুধু হা হয়ে রইল। বুলবুল বলল, আমি যা ভাবছি সত্যিই তাই? হুঁ। এখন কি করবি বল? মীর জিজ্ঞেস করলো। বুলবুল ভেবে পড়ল, আমি এই কথা কাউকে বলবো না। যদি আমাকে অনেক টাকা দেন। আচ্ছা চল, তুই যা চাস তাই দেব। শুধু আজকে আমি আর মায়া কি করেছি এই ঘরে, এসব কাউকে বলবি না। বুলবুল মাথা কাত করে বোঝালো সে কাউকে বলবে না। তারা দুজনে চলে যায় কোথাও। মায়া দরজা লাগিয়ে ধপ করে খাটের উপর বসে। বুলবুল দেখে নিয়েছে মীরকে। টাকার লোভে অসত্যটা লুকিয়ে যাবে কিনা ভাবছে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। মায়ের চোখে ঘুম নেই। রাত পোহালে একটা শব্দই মায়ের কানে ঘন ঘন ভেসে আসছে। মায়ের বিয়ে। বিয়ে নিয়ে ঘেরা কত স্বপ্ন থাকে একজন নারীর। আজ মায়ের সেই স্বপ্ন কেবল দুঃস্বপ্নের মতো। ইচ্ছে করেও ভেতরে এতটুকু আনন্দ তৈরি করতে পারছে না। মেয়েদের বিয়ের সময় বোধহয় পণ হিসেবে বাবার বাড়ি থেকে সবই দেওয়া হয়। শুধু নিজের ভালোবাসার মানুষটিকে দেওয়া হয় না। যদি নিয়ম মেনে যে যাকে ভালোবাসে তাকে পেত, তাহলে আজকে বোধহয় মায়াই সবচেয়ে বেশি খুশি হতো। সে মীরকে পেত। তাকদীর। আজ তার সেই খুশি সৃষ্টি হলো না। ঘড়ির কাঁটা এখন 12টার কাছাকাছি। মায়া জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে নীরবে। ঘুম নেই চোখে তার। আজ তৃষ্ণা তার সাথে শুয়েছে। তৃষ্ণা ঘুম চোখে মায়াকে ডেকে শুতে বলল। মায়া জানালা বন্ধ করে ঘরের ভেতর প্রবেশ করতেই দূর পশ্চিমের দিক থেকে বাঁশির সুর ভেসে আসলো। মায়ার কানে আসতেই সে থমকে দাঁড়ায়। সুরটা এত স্নিগ্ধ যেন তাকে টানছে, ডাকছে। মায়া তৃষ্ণাকে ডাকলো ব্যস্ত কণ্ঠে। তৃষ্ণা উঠে বসলো বিছানা ছেড়ে বাধ্য হয়ে। আজ তৃষ্ণাও শুনছে বাঁশির সুর। তারা একে অপরের সাথে চোখাচোখি করলো। মায়া বলল, শুনেছিস? আমি ঠিক সেদিন এরকম বাঁশির সুর শুনেছি। আজও সেই একই সুর। অদ্ভুত, কিন্তু এত রাতে কে বাজাচ্ছে? তৃষ্ণা হতবাক হয়ে গেল। চল আমরা ওদিকে গিয়ে দেখি কে এই অচেনা বাঁশিওয়ালা। আজকে তো একে দেখতেই হবে, কিন্তু এত রাতে। তো কিছু হবে না, চল। বলে তারা হাতে টর্চ নিয়ে দৃঢ়স্থির পায়ে সবার নজর এড়িয়ে বাড়ির পেছনের দিকে আসলো। বাড়ির পিছনে প্রাচীরের ছোট্ট লোহার দরজা খুলে শুরু ধরে হাঁটতে শুরু করলো। টর্চের আলো নিভিয়ে ফেলেছে।
চাঁদ আজ তীব্র আলো মেরেছে, সেই আলো ধরেই তারা হাঁটছে। সামনে এগোতে এগোতে ভেসে আসলো দোয়াময় এক নিস্তব্ধতা। বড় ধানক্ষেতের পাশে শিমুল গাছ, ঠিক সেই গাছের দিক থেকে ভেসে আসছে সুরটি। মায়া তৃষ্ণাকে বলল, শিমুল গাছের নিচে নিশ্চয়ই কেউ বসে আছে, কারো ছায়া মূর্তি দেখা যাচ্ছে। তৃষ্ণা কিছু পা সামনে এগিয়ে গেল। মায়ের ধারণা সঠিক প্রমাণিত হলো। শিমুল গাছের নিচে বসে কেউ বাঁশির সুর তুলছে। সুরের সাথে সাথে যেন ভেসে আসছে দোয়া। তৃষ্ণা মায়ের দিকে তাকিয়ে বয়ার্ত কণ্ঠে বলল, কে হতে পারে এই বাঁশিওয়ালা?